আসসালামাইকুম। আজকে আমি তোমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করে দিব। দেখো, প্রথম কোশ্চেন দেওয়া আছে বিক্রিয়ার হারের একক কোনটা। এটা তোমরা সবাই পারো যে বিক্রিয়ার হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। তবু আমি সংজ্ঞাটা বলে দিই যে বিক্রিয়ার হারের সংজ্ঞা কি। একটা বিক্রিয়া যে গতিতে সংঘটিত হয় তাকেই বিক্রিয়ার হার বলে। একে কীভাবে সংজ্ঞায়িত করা হয়? বিক্রিয়ার হারকে সংজ্ঞায়িত করা হয় যে তোমার একটা বিক্রিয়ার প্রতি একক সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এর একটা সমানুপাতিক সম্পর্ক, এটি বিক্রিয়ার হার। তাহলে এর একক কোনটা হবে? একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। নেক্সট আসো, তাপমাত্রা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? এটা তোমাদের বইয়ে একদম লাইনে আছে, হয়তোবা তোমাদের বইয়ের যে টপিক সেটা লেখা আছে দ্বিতীয় অথবা তৃতীয় লাইন অথবা প্রথম লাইনে থাকতে পারে যে এখানে 5 থেকে 6 গুণ দেওয়া আছে, এটা ভুল আছে, 2 থেকে 3 গুণ হবে। এটা অ্যান্সার কোনটা হবে? 2 থেকে 3 গুণ হবে, 2 থেকে 3 গুণ। এটা একটা তোমার একদম মুখস্থ করার কোশ্চেন। নেক্সট আসো, প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন করে কোনটি? সক্রিয়ণ শক্তি। এটা একদম ছোটস্থ রাখবা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট আসো, গ্লুকোজকে ফার্মেন্টেশন পদ্ধতিতে অ্যালকোহলে রূপান্তরিত করে কোন এনজাইম? এটা অনেকেরই ঝামেলা বাজতে পারে, কিন্তু এটা একদম মুখস্থ রাখবে যে জাইমেস এনজাইম গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তরিত করে। জাইমেস এনজাইম গ্লুকোজ কি? C6H12O6। এখানে কোন এনজাইম কাজ করে? জাইমেস। কি উৎপন্ন করে? অ্যালকোহল। সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এটা কোন এনজাইম লাগে? জাইমেস এনজাইম। আরেকটা তোমরা মনে রাখতে পারো, এই জাইমেস এনজাইমটা কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম। আর কোনো এনজাইম আবিষ্কৃত হওয়ার আগে জাইমেস এনজাইমটা আবিষ্কৃত হয়েছে, এটা তোমরা নোট করে রাখতে পারো। কোনটি আবিষ্ট প্রভাবক? এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে যদি তোমার 90% ইম্পর্টেন্ট টপিকস তুমি দিতে চাও, সেটা হবে প্রভাবকের যে টপিকসগুলো আছে। এইখান থেকে বোর্ডে প্রতিবারই এমসিকিউ আসবেই, মেডিকেলেও এসে থাকে এই প্রভাবক থেকে। তাই অনেকগুলো প্রভাবক আছে, আবিষ্ট, ধনাত্মক, ঋণাত্মক, তারপরে অটো প্রভাবক, এই সবগুলো একদম ঠোঁটস্থ রাখবে, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে এটা আবিষ্ট প্রভাবক কোনটা হবে? Na2SO3। তাহলে ধনাত্মক প্রভাবক কোনটা হবে? V2O5। এটা একটু নিচে লেখা আছে, V2O5টা অনেকে পাবে না, একটু নিচে লেখা আছে ধনাত্মক প্রভাবক V2O5। আবার এই তিনটা কি? ঋণাত্মক প্রভাবক। অ্যালকোহল, গ্লিসারিন, ফসফরিক অ্যাসিড কি? ঋণাত্মক প্রভাবক। নেক্সট আসো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা কোন দিকে ধাবমান হয়? লাসাতিলির নীতি তোমরা একদম ঠোঁটস্থ রাখবা, মুখস্থ করবা, এটা সৃজনশীলে আসবেই। মানে রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা পার্ট থেকে কোশ্চেন হয়, একটা লাসাতিলের নীতি থেকে, আর একটা তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম যে বিয়োজিত মূল সংখ্যা, ওইখান থেকে কোশ্চেন হয়। এই লাসাতিলের নীতিটা তোমরা যদি মনে রাখো তাহলে গ অথবা ঘ নাম্বারে মানে এরকম দিয়ে দেয় যে নীতি ব্যাখ্যা করা। দেখো, তাপ যেহেতু উৎপাদী বলছে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিকে ধাবমান হবে? দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া ডেলিস কি? তাপ উৎপাদী বিক্রিয়া ডেলিস সমান সমান কি? ঋণাত্মক না? ডেলিস ঋণাত্মক। বিক্রিয়াটার নাম কি? তাপ উৎপাদী। তাহলে এখানে কি বোঝায়? যে বিক্রিয়ায় কিন্তু তাপ অলরেডি উৎপন্ন হইতেছে। তাহলে উৎপন্ন হইতেছে, ওইখানে যদি আবার তুমি তাপ বাড়াও তাহলে কি বিক্রিয়াটি সামনের দিকে যাবে নাকি পেছন দিকে আসবে? নিশ্চয়ই পেছন দিকে আসবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? পেছনে আসবে।
নেক্সট আসো, সাম্যাবস্থার উপর প্রভাব নেই কোনটি? এটা হচ্ছে প্রভাবক। এটা একদম মুখস্থ রাখবে, এটা বোর্ডের কোশ্চেন, সবগুলোই বোর্ডের কোশ্চেন, একদম মুখস্থ রাখবে যে প্রভাবকের সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নেই। তারপরে দেখো, অ্যামোনিয়া তৈরিতে প্রভাবক সহায়ক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? এইটা আমি এইচএসসি পরীক্ষায় ভুল করছিলাম। আমাদের এইচএসসি পরীক্ষায় 21 সেশনে এই কোশ্চেনটা আসছিল যে প্রভাবক অপশনে 4টে আসছিল, মোলিবডেনাম, আয়রন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। আমি অ্যামোনিয়া দেখেই আয়রন দাগাই ফেলাইছি, কিন্তু এইখানে যে সহায়ক কথাটা বলছে, প্রভাবক সহায়ক কথাটা বলছে, এটা আমি দেখিনি। কিন্তু এটার অ্যান্সার হবে মোলিবডেনাম। এটা খুবই পারফেক্টলি মনে রাখবা, স্মার্টলি মনে রাখবা। প্রভাবক কোনটা, প্রভাবক সহায়ক কোনটা, খুব ভালো করে মনে রাখবা। শুধুমাত্র প্রভাবক হচ্ছে এফি, আর প্রভাবক সহায়ক অনেকগুলো আছে, মোলিবডেনাম আছে, L2O3 আছে, তারপরে অনেকগুলো প্রভাবক সহায়ক আছে, ওইগুলো মনে রাখবা। নেক্সট এসো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের জন্য কোন প্রভাবক ব্যবহার করা হয়? V2O5, একদম মুখস্থ। V2O5 স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, V2O5। নেক্সট আসো, রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মান কোনটি দ্বারা প্রভাবিত হয়? শুধুমাত্র তাপমাত্রা। যখন কেপি এবং কেসির কথা বলবে, এখানে চাপ ঘনমাত্রা কিচ্ছু আসবে না, শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে। এটা তোমাদের বইও দেওয়া আছে, এটা তোমরা একদম মুখস্থ করবা। নেক্সট আসো, কোন তাপমাত্রায় আয়নিক গুণফলের মান সর্বাধিক? জ্ঞানমূলক কোশ্চেন। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়নিক গুণফলের মান সর্বাধিক, একদম মুখস্থ। নেক্সট আসো, কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? এখানে দেখো, এখানে কক্ষ তাপমাত্রা না দিয়ে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দিতে পারে, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? 10⁻⁴। অথবা এরকম দিতে পারে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফল কত কক্ষ তাপমাত্রায়, এরকম দিতে পারে, কোশ্চেন করতে হবে। অ্যান্সার কোনটা হবে? 10⁻⁴। দ্বিক্ষারকীয় অ্যাসিড কোনটা? দ্বিক্ষারকীয় অ্যাসিড বললে তোমরা ভাবো যে হাইড্রোজেনের সাথে দুইটা পরমাণু থাকতে হবে, তাহলে এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, H3PO3 হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। এই ব্যতিক্রমটা তোমরা অবশ্যই মনে রাখবা, নেক্সট আসো, নিচে কোন অ্যাসিডগুলোর মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড? এটা এই কোশ্চেনটা আগের এমসিকিউ তোমাদের বলে দিয়েছিলাম। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? HClO4 পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। নেক্সট আসো, একটি জলীয় দ্রবণের pH 8 হলে দ্রবণটি H+ আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার? এখানে তোমাদের একটা সম্পর্ক আনতে হবে। আমরা সবাই জানি যে pH -log H+, pH কি -log H+, তাহলে H+ কি? H+ কি 10⁻⁻pH, 10⁻⁻pH। তাহলে এইখানে pH এর মানটা দেওয়া আছে না 8, তাহলে H+ আয়নের ঘনমাত্রা কত হবে? তাহলে H+ আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁸। এটাই অ্যান্সার। নেক্সট আসো, 0.005 মোল H2SO4 দ্রবণের pH কত? এই কোশ্চেনটা মানে দেখেই এত মোল দিছে, এটা কীভাবে করবো, ক্যালকুলেটার নেই সামনে। কিন্তু এটা অত্যন্ত একটা সহজ একটা কোশ্চেন। দেখো, এখানে প্রথমে যেটা হবে যে H2SO4 এটাকে আগে বিয়োজিত করতে হবে। H2SO4 এটাকে বিয়োজিত করলে কি হয়? 2টা H+ দেয় আর সালফেট 2- দেয়, সালফেট 2-। তাহলে আমরা জানি কি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগের মান কি pH বলে। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে? 2টা আছে, তাহলে এই 2 দিয়ে এই মূল সংখ্যাটি গুণ হবে। তাহলে গুণ দিলে কত হয়?
তাহলে গুণ দিলে কত হয় 0.05 গুণন 2 তাহলে 10, তাহলে 0.01, তাহলে এটা হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 গুণন 10⁻², 1 গুণন 10⁻² লেখা যায় না? তাহলে পিএইচ এর সংজ্ঞা কি জানি আমরা? পিএইচ ইকাল টু মাইনাস লগ এইচ প্লাস, আমরা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত জানছি? 10⁻², তাহলে এখানে মাইনাস লগ 10⁻²। আর তোমরা 8 অথবা 7 এরকম একটা লগের একটা ধর্ম পড়ে আসছো যে 10-এর উপর যেটা পাওয়ার থাকবে সেটা আগে আনা যায়, সেটা আগে খালি 2 হয়ে যাবে না, শুধু 2 হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে 2, তাহলে লগ 10 এর মান কত? লগ 10 এর মান 1, তাহলে এটা অ্যান্সার কত হবে? 2। নেক্সট আসো, 4% NaOH দ্রবণের পিএইচ কত? এখানে 4% NaOH দ্রবণের পিএইচ যখনই বের করতে বলবে তখনই তোমরা একটা সংক্ষিপ্ত ঘনমাত্রা বের করার সূত্র আছে। যদি পার্সেন্টেন্সে দেওয়া আছে ঘনমাত্রা ইকুয়াল টু 10x% ভাগ m, এভাবে তোমরা ঘনমাত্রা বের করতে পারো। তাহলে এটা ঘনমাত্রা কত হবে? প্রথমে ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা কত হবে? 10 গুণন, এখানে শুধু 4 হবে, 10 গুণন 4 ভাগ NaOH এর ভর কত? 40, NaOH এর ভর কত? 40। এটা ঘনমাত্রা বের করলা, পরে ঘনমাত্রা লগের ভিতরে বসাই দিবা, মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ OH মাইনাস, এখানে কিন্তু OH মাইনাস বের হবে। NaOH কে বিয়োজিত করলে কি হয়? NaOH কে বিয়োজিত করলে কিন্তু OH মাইনাস বের হয়। NaOH কে বিয়োজিত করলে কিন্তু OH মাইনাস বের হয়। তাহলে তোমার পিএইচে কি আসবে? OH মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু আসবে। পিএইচ ইকাল টু কি? মাইনাস লগ OH মাইনাস, তখন ওই যে 10x ভাগ m দিয়ে যেটা বের করলো ওইখানে বসাই দেবে, ওইটাই পিএইচ হবে। নেক্সট আসো, মাটির পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমাদের ডেন্টালে কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা ডেন্টালে আসছিল, বোর্ডে আসে এরকম, একদম ঠোঁটস্থ রাখবা। মাটির পিএইচ বৃদ্ধি করে কোনটা? ডোলোমাইট। হ্রাস করে কোনটা? এটাও মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, স্কিপ করা যাবে না। দেখো, পিএইচ 0 এর তুলনায় পিএইচ 3 কত গুণ অম্লীয়? এটা বইয়ের ভিতরে একটা জেনে নেয় মনে হয়, দেওয়া আছে এই কোশ্চেনটা। পিএইচ এটা কীভাবে বের করবা? মানে এইখানে প্রথমে 0 দেওয়া থাকবে, পরে কত আছে ওইটা 10, ওইটা 10 কিউব, ওইটা 10 টু দি পাওয়ার, এখানে যদি 5 থাকে তাহলে এখানে 5, এই 3-এর জায়গায় যদি 6 থাকে তাহলে 6, 7 থাকলে 7, 2 থাকলে 2, এটাই অ্যান্সার হবে। তাহলে যেহেতু 3 আছে তাহলে 10 কিউব। কোনটি বাফার দ্রবণ? এটা সকলেই পারে, ফন্নিরাও পারে। কোনটি বাফার দ্রবণ? সেটা হচ্ছে কি? রক্ত। নিচের কোন পিএইচের মান দ্রবণের H প্লাস আয়নের ঘনমাত্রা বেশি? এটা অনেকেই ধরতে পারে না। প্রথমে এটা দেখেই বলবে যে এই কোন মানটা বেশি আছে, 9.4 এটা বেশি আছে, তাহলে এটার মনে ঘনমাত্রা বেশি। কিন্তু একটা সম্পর্ক যে আছে এটা কেউ ভাবে না। H প্লাসের সম্পর্ক কিন্তু আমরা আগেই দেখে আসছি। H প্লাস সমান সমান কি? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ না? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ না? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচকে আমরা কি লিখতে পারি? 1 ভাগ 10 টু দি পাওয়ার পিএইচ কি লেখা যায়? 10 টু দি পাওয়ার কিন্তু পিএইচ। তাহলে এইচ প্লাসের সাথে এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আসলো না পিএইচের? এইচ প্লাসের সাথে 10 টু দি পাওয়ার পিএইচের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আসলো না? তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচটা কি সমানুপাতিক হারে কমবে না? তাহলে এখানে মান কোনটা কম আছে? যেহেতু এখানে বেশি বলছে তাহলে মান কোনটা কম আছে? 2.4, তাহলে এটাই বেশি। নিচের কোন বাফার দ্রবণ মানবদেহে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে না বলছে? কিন্তু এখানে কোশ্চেনটাকে ভালো করে পড়বা, এখানে কিন্তু না বলছে। তাহলে কি? কার্বনেট বাফার। এরকম বাফার মানবদেহে কোনো বাফার নেই।
নেক্সট আসো, 1 মোল অ্যাসিটিলিনকে পোড়ালে কত মোল অক্সিজেন প্রয়োজন হয়? 1 মোল অ্যাসিটিলিনকে পোড়ালে এরকম একটা বিক্রিয়া তোমাদের বইয়ে দেওয়া আছে মনে হয় 5.5/2। এটা একদম মুখস্থ রাখবা, এমসিকিউ আসতে পারে। পিএইচ এর মান কত এর উপরে হলে মাটির উর্বরতা নষ্ট হয়? মুখস্থ করার কোশ্চেন, 9.5, বুঝার কিছু নাই, একদম মুখস্থ রাখবা। ধন্যবাদ সবাইকে।